হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। বিসিএস বাংলা ক্লাস এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা সদ্যই ৩৮তম বিসিএসের গ্যাজেট হয়ে গেল। এর পরবর্তীতে ৩৯তম বিসিএস যেহেতু স্পেশাল ডাক্তারদের জন্য চলে গিয়েছে, সামনে ৪০-৪১তম বিসিএসের সুবর্ণ সুযোগ চলে আসছে। তাই জোর প্রস্তুতি এখনই শুরু করতে হবে। যারা পূর্ব প্রস্তুতি শুরু করেছেন তাদের জন্য সহায়ক হবে, এবং যারা এখনও শুরু করেনি তারা আজ থেকেই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিসিএস প্রিলিমিনারির জন্য আপনার অধ্যয়ন শুরু করে দেন। এবং বিসিএস হচ্ছে এমন একটি ব্যাপার যে যত বেশি অধ্যয়ন করবে, যে যত বেশি চর্চা করবে, তার সাফল্য তত বেশি তাকে ধরা দেবে। তাই আমরা বাংলা ক্লাস, বিসিএসের জন্য বাংলা ক্লাস আমাদের এই চ্যানেলটিতে আমরা আপলোড দিচ্ছি। আমি আপনাদের সাথে আছি, সুলতান মাহমুদ, ৩৩তম বিসিএস জেনারেল এডুকেশন। তাহলে আমাদের মূল আলোচনায় আমরা চলে যাই। তাহলে বন্ধুরা, আমরা আলোচনা করছি হচ্ছে আজকে বিশেষ বাংলা ক্লাস এর বাংলা ভাষা এবং সাহিত্যের যে অংশটা, সে অংশ নিয়ে আজকে আমরা সাহিত্যের অংশ থেকে আলোচনা করব। প্রথমে আমরা বাংলা সাহিত্যের প্রাচীনতম একমাত্র নিদর্শন চর্যাপদ নিয়ে আলোচনা করছি। প্রাচীন ও মধ্যযুগের যে অংশটা চর্যাপদ, সেখান থেকে আলোচনা করছি। এই চর্যাপদ বাংলা সাহিত্যের আদিতম একমাত্র নিদর্শন বলা হয়ে থাকে হচ্ছে চর্যাপদ। বাংলা সাহিত্যের আদিতম একমাত্র নিদর্শন হচ্ছে এই চর্যাপদ। আমি একটু মার্ক করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। এখন পর্যন্ত বাংলা সাহিত্যের প্রাচীনতম এবং একমাত্র নিদর্শন হচ্ছে, প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাপদ। বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাপদ। একই কথা, প্রশ্নটা যে কোনোভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। তাহলে এই চর্যাপদ যে বাংলা সাহিত্যের একমাত্র প্রাচীনতম নিদর্শন, সেটা কিন্তু আমরা জানতাম না। সেটা আমরা জানতে পেরেছি হচ্ছে রাজা রাজেন্দ্রলাল মিত্র এর মাধ্যমে। রাজা রাজেন্দ্রলাল মিত্র সর্বপ্রথম 1882 সালে একটা পত্রিকায় একটা লেখা প্রকাশ করেন। তার লেখাটি হচ্ছে সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল। এই গ্রন্থ, এই নামে একটি গ্রন্থ প্রকাশ করেন। এবং এই গ্রন্থ থেকেই মূলত আমরা জানতে পারি যে নেপালে বৌদ্ধতান্ত্রিক সাহিত্যের কথা। তাহলে এর পূর্বে আমরা কিন্তু জানতাম না যে আমাদের এই চর্যাপদ এটা বাংলা ভাষায় রচিত, এবং সেটা অবস্থান করছে হচ্ছে নেপালের রাজগ্রন্থশালায়। চর্যাপদ রচিত হয় পাল আমলে। এই চর্যাপদগুলো রচিত হয় হচ্ছে পাল আমলে, কিন্তু নেপালে চলে যাওয়া হচ্ছে সেন আমলে। এরও বিশদ কারণ রয়েছে। এর কারণ হচ্ছে সেন আমলে যখন তুর্কি সেনাধ্যক্ষ ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি যখন বাংলা দখল করে, তখন সেনরা পালিয়ে চলে যায় যে যার মতো। এবং এই বৌদ্ধ সিদ্ধাচার্যরা, যারা এই চর্যাপদের মূলত রচয়িতা, তারাও তাদের এই সম্পদ নিয়ে চলে যায় হচ্ছে নেপালে। এভাবেই আমাদের এই চর্যাপদ নেপালে চলে যায়। যদিও অনেকে প্রশ্ন করতে পারে যে চর্যাপদ বাংলায় রচিত হলে সেটা নেপালে কীভাবে গেল? চর্যাপদের কি পা আছে? না, চর্যাপদের পা নেই, কিন্তু আমাদের পা দিয়ে সে চলে গিয়েছে। তাহলে চর্যাপদের রচনাকাল নিয়ে আমরা একটু কথা বলি। চর্যাপদের রচনাকাল এ নিয়ে প্রশ্ন হয় যথারীতি প্রতিবারই। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের রচনাকাল হচ্ছে 650 থেকে 1200 খ্রিস্টাব্দ এর মধ্যে। কিন্তু ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় আরও একটু পিছিয়ে চলে গিয়েছেন। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে তিনি বলতে চেয়েছেন যে 950 থেকে 1200 খ্রিস্টাব্দ এর মধ্যে এই চর্যাপদ রচিত হয়। কিন্তু 650 কিংবা 950 যখনই শুরু হোক, কিন্তু সেটা 1200 খ্রিস্টাব্দ এর মধ্যেই রচিত হয়েছে। এর সুদীর্ঘ বছর পরে আমরা এটাকে খুঁজে পেয়েছি। সেটা আবিষ্কৃত হয়, চর্যাপদ আবিষ্কৃত হয় 1907 সালে। কত সালে আবিষ্কৃত হয়? 1907 সালে। এই রকমের প্রশ্ন হয় প্রিলিতে। এবং এর আবিষ্কারককে কিংবা রচয়িতাকে আবিষ্কারককে, এই দুইটা বিষয়ের মধ্যে কিন্তু পার্থক্য হয়ে যায়। শিক্ষার্থীরা একটু খেয়াল না করলে, বন্ধুরা আপনারা যদি একটু খেয়াল না করেন, তাহলে কিন্তু এমসিকিউর বিষয় ভুল দাগিয়ে ফেললে শেষ। আপনার আধা মার্ক যাবে, আরও 1 মার্ক, 1.5 মার্ক চলে যায়। কিন্তু একটা ভুল দাগালে যে নাম্বারটা চলে যাচ্ছে তা তো যাচ্ছে, নেগেটিভ মার্কিংয়ের জন্য আরও আধা নাম্বার চলে যায়।
সেজন্য একটু খেয়াল করে দাগাতে হবে এবং এই বিষয়গুলো একটু পরিষ্কার ধারণা রাখতে হবে। তাহলে চর্যাপদের আবিষ্কারক হচ্ছে আমাদের হরপ্রসাদ শাস্ত্রী। আমরা এখন দেখি কোথা থেকে এই চর্যাপদটা আবিষ্কৃত হয়। চর্যাপদ? আমরা আগেই বলেছিলাম যে এই চর্যাপদ আবিষ্কৃত হয় হচ্ছে নেপালের রাজ গ্রন্থশালা থেকে, রয়্যাল লাইব্রেরি থেকে। চর্যাপদ কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1916 সালে। কোথা থেকে? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1916 সালে, বাংলা 1323 বঙ্গাব্দে। এটার 4টা পুঁথি একত্রে, চর্যাচর্য বিনিশ্চয়, সরহপাদ ও কৃষ্ণপাদের দুহা, ডাকার্ণব, এই 4টি পুঁথি একত্রে 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় রচিত বৌদ্ধ গান ও দুহা নামে প্রকাশ করেন। এটা প্রকাশ হয়েছে 1000 বছরের পুরাণ বৌদ্ধ গান ও দোহা নামে। এটা প্রকাশ করে কোথা থেকে? কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে, এবং 1916 সালে। বাংলা যদি সাল আসে, কত সালে প্রকাশিত? 1323 বঙ্গাব্দে। আমি 2টা সালই দিয়ে দিয়েছি। হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়ের সম্পাদনায় চর্যাপদ প্রকাশিত হয়। এই চর্যাপদটা কার সম্পাদনায় প্রকাশিত হয়? হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়ের, যিনি আবিষ্কারক, তার সম্পাদনাতেই এটা প্রকাশিত হয়। চর্যাচর্য বিনিশ্চয় নামটি দিয়েছিলেন হরপ্রসাদ শাস্ত্রী। এই চর্যাপদের এই পুঁথিটির নাম চর্যাচর্য বিনিশ্চয় দিয়েছিলেন আমাদের এই হরপ্রসাদ শাস্ত্রী, তিনি নিজেই। এর অর্থ কোনটি আচরণীয় আর কোনটি আচরণীয় নয়। চর্যার অর্থ হচ্ছে কোনটি আচরণীয়, কোনটি আচরণীয় নয়। এই হরপ্রসাদ শাস্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ও সংস্কৃত বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। পরীক্ষায় আসতে পারে যে হরপ্রসাদ শাস্ত্রী কোন বিশ্ববিদ্যালয়ের বাংলা ও সংস্কৃত বিভাগের চেয়ারম্যান ছিলেন অথবা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। যেভাবে প্রশ্ন করুক না কেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ও সংস্কৃত বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। চর্যা শব্দের অর্থ হলো আচরণ। চর্যা শব্দের অর্থ হলো আচরণ। এরপর আমরা দেখি চর্যাপদের মূল বিষয়বস্তু। চর্যাপদের মূল বিষয়বস্তু কি আমরা একটু বার করে দিই। বৌদ্ধ ধর্মের গুরু ও তত্ত্বকথা। আমরা জানি যে এই চর্যাপদের রচয়িতাগণ হচ্ছে বৌদ্ধ সহজিয়া সম্প্রদায়ের লোকজন, এবং চর্যাপদের মূল বিষয়বস্তু হচ্ছে বৌদ্ধ ধর্মের গুরু ও তত্ত্বকথা। বৌদ্ধ ধর্মের 2টা শাখা, আমি বলে দিই, এটা এখানে লিখিনি, এটা বলে দিই যে বৌদ্ধ ধর্মের হচ্ছে 2টি শাখা, একটা হচ্ছে সহজ্জান আর একটা হচ্ছে বজ্রযান। এই বৌদ্ধ ধর্মের অনুসারী সহজিয়া সম্প্রদায়ের লোকজন এই চর্যাপদের রচয়িতা। চর্যাপদের মূল বিষয়বস্তু হচ্ছে বৌদ্ধ ধর্মের গুরু ও তত্ত্বকথা। এরপরে আসি আমরা হচ্ছে চর্যাপদে আবিষ্কৃত পদের সংখ্যা হচ্ছে 46.5টি। চর্যাপদের মোট আবিষ্কৃত পদের সংখ্যা হচ্ছে 46.5টি, কিন্তু মোট পদ সংখ্যা ছিল 51টি। মোট পদ সংখ্যা ছিল হচ্ছে আমাদের 51টি, কিন্তু আমরা আবিষ্কার করতে পেরেছি হচ্ছে 46.5টি। তাহলে বাকি এই 3.5টা পদ কোথায় গেল আমরা দেখি, আর সন্ধান করতে পারি কিনা। দেখা যাচ্ছে যে 24, 25 ও 28 নং পদগুলো, এগুলো এই যে পুঁথি আবিষ্কৃত হয়েছে সেখানে এই পদগুলো পাওয়া যায়নি, এই পাতাগুলো ছেঁড়া ছিল। এবং 23 নং পদটি খণ্ডিত আকারে পাওয়া যায়। তাহলে এই 3.5টা পদ হচ্ছে চলে গিয়েছিল। এইভাবে আমরা 51টি থেকে আমরা পেয়েছি হচ্ছে 46.5টি পদ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার বুদ্ধিস্ট মিস্টিক সংস গ্রন্থে তিনি 23 জন পদকর্তার নাম উল্লেখ করেছেন। পরীক্ষায় প্রশ্ন আসে যে চর্যাপদের মোট পদকর্তা কতজন। আমরা এক কথায় যদি আসে যে মোট পদকর্তা কতজন, তাহলে আমি শিক্ষার্থীদেরকে বলে দিচ্ছি, তাহলে সেখানে আনসার করতে হবে হচ্ছে 24 জন। আনসার করতে হবে 24 জন। আমি এখানে এটা লিখে দিলাম, আনসার করতে হবে 24 জন। কিন্তু
যদি উল্লেখ থাকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে কতজন চর্যার রচয়িতা রয়েছেন, তাহলে কিন্তু আমাদের খটকায় পড়ে যেতে হবে, তাহলে দিতে হবে 23 জন। সুকুমার সেন বাংলা সাহিত্যের ইতিহাস প্রথম খণ্ড গ্রন্থে বলেছেন চর্যার মোট রচয়িতা হচ্ছে 24 জন। তাহলে এই জন্য আমরা বলতে পারি যে চর্যাপদের মোট রচয়িতা হচ্ছে 24 জন। এরপরে আরও অনেকেই 24 জনের পক্ষে মত দিয়েছে। শুধুমাত্র আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব তিনি বলেছেন যে 23 জন। তাহলে সুকুমার সেনও বলেছেন যে হচ্ছে 24 জন। কোন গ্রন্থে বলেছেন? তার বাংলা সাহিত্যের ইতিহাসের প্রথম খণ্ড অংশে। বাংলা সাহিত্যের আদি কবি কাকে বলা হয়? পরীক্ষায় প্রশ্ন আসবে, বিসিএসে, নন ক্যাডারের, পিএসসির যে কোনো পরীক্ষায় এই প্রশ্নগুলো হতে পারে। বাংলা সাহিত্যের আদি কবিকে, কিংবা অন্যান্য যে কোনো জব প্রিপারেশনের জন্য ব্যাংকেও আসতে পারে এই প্রশ্নগুলো। বাংলা সাহিত্যের আদি কবি বলা হয় হচ্ছে লুইপাকে। বাংলা সাহিত্যের আদি কবিকে লুইপা। এবং চর্যাপদের প্রথম পদটির রচয়িতার নাম কি? তিনিও হচ্ছেন লুইপা। সেই প্রেক্ষিতে আমরা লুইপাকে বলে থাকি হচ্ছে চর্যাপদের আদি কবি। তাহলে আমরা এরপর দেখি চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কান্নপা। চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেছেন হচ্ছে কান্নপা, যার অন্য নাম হচ্ছে কৃষ্ণাচার্য। কান্নপাদের আরেকটি নাম রয়েছে কৃষ্ণাচার্য। তিনি সর্বোচ্চ সংখ্যক পদ রচনা করেছেন, মোট হচ্ছে 13টি পদ রচনা করেছেন। ভূসুকোপা লিখেছেন দ্বিতীয় সর্বোচ্চ, তিনি লিখেছেন হচ্ছে 8টি পদ। বাকি সকলেই মোটামুটি 2টি করে পদ লিখেছেন। বাকি পদকর্তারা হচ্ছে 2টি করে। আমি যদি লিখে দিই যে বাকি পদকর্তারা বাকি কর্তারা 2টি করে পদ রচনা করেন। শিক্ষার্থীদেরকে বোঝার সুবিধার্থে আমি এইভাবে একটু লিখে দিচ্ছি যাতে মনে থাকে। এরকম হয়ে গেছে। বাকি পদকর্তা 2টি করে পদ রচনা করেন। অপনা মাংসে হরিণা বড়ি, এই পংক্তিটির রচয়িতাও আমাদের এই ভূসুকোপা। আপনা মাংসে এটা একটা প্রবাদ বাক্য হয়ে গেছে। এটা একটা প্রবাদ বাক্য বলা হয়ে থাকে যে আপনা মাংসে হরিণা বড়ি। হরিণ তার নিজের মাংসের জন্য মানুষের কাছে কিংবা অন্যের কাছে শত্রু পরিগণিত হয়। তিনি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন। এই ভূসুকোপা, যিনি দ্বিতীয় সর্বোচ্চ পদরচয়িতা, তিনি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন। আজই ভূসুকো বাঙালি ভৈলি। ভূসুকু নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন। সবরপাকে চর্যাপদের শ্রেষ্ঠ কবি বলা হয়। চর্যাপদের পরীক্ষায় আসে যে চর্যাপদের শ্রেষ্ঠ কবি কাকে বলা হয়। আমরা এক কথায় উত্তর দিয়ে দিব হচ্ছে যে সবরপাকে। তিনি কোন কোন পদগুলো রচনা করেছেন? এই সবরপা শ্রেষ্ঠ কবি, 28 এবং 50 নং পদের রচয়িতা তিনি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে সবরপা এবং ভূসুকোপা বাঙালি কবি ছিলেন। তাহলে আমরা ধরে নিতে পারি যে পরীক্ষায় যদি আসে যে বাঙালি কবি কারা কারা ছিলেন, তাহলে আমরা দিব হচ্ছে সবরপা ও ভূসুকোপা। কে বলেছেন? আমাদের এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন। আমাদের রেফারেন্স আমরা জানি। তাহলে এই পদকর্তাদের মধ্যে যাদের নাম আছে তার মধ্যে তন্ত্রীপা এবং লারিডুম্বির কোনো পদ আমরা পাইনি। সম্ভবত হয়তো আমরা যে 3.5টি পদ আমরা পাইনি সেখানে হয়তো বা তাদের পদ থাকতে পারতো, কিন্তু মূলত আমরা এই তন্ত্রীপা এবং লারিডুম্বিপার কোনো পদ পাওয়া যায়নি। অনেকের মধ্যে কুকুরিপা নারী পদকর্তা ছিলেন। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে চর্যাপদের নারী পদকর্তার নাম কি, আমরা উত্তর দিব হচ্ছে কুকুরিপা। এই বিষয়টা একটু মনে রাখতে হবে। চর্যাপদের একমাত্র নারী পদকর্তা তিনি হচ্ছেন কুকুরিপা। হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের ভাষার নাম দিয়েছেন সন্ধ্যা বা সান্ধ্য ভাষা। সন্ধ্যা বা
সান্ধ্য ভাষা। আমি সান্ধ্যটা যদি লিখে দিই, সান্ধ্য ভাষা, হ্যাঁ, এই সান্ধ্য ভাষা। তাহলে এই হরপ্রসাদ শাস্ত্রী নিজেই কিন্তু তিনি এটা নাম দিয়েছেন যে সন্ধ্যা বা সান্ধ্য ভাষা, বা এটার আরও একটা নাম আমরা জানি যে আলো আধারী ভাষা। চর্যাপদের ভাষা খানিকটা বোঝা যায়, খানিকটা বোঝা যায় না। হ্যাঁ, বোঝা যায়, খানিকটা বোঝা যায়, যেমন গোধূলি লগ্নে সন্ধ্যার সময় সূর্য অস্তমিত হয়ে যায়, প্রকৃতিটা কিছু দেখা যায়, কিছুটা দেখা যায় না। এই অবস্থার সাথে তুলনা করে আমাদের চর্যাপদের ভাষার নাম দিয়েছেন হচ্ছে তারা আলো আধারী বা সান্ধ্য ভাষা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা হচ্ছে বঙ্গ কামরূপী। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন যে চর্যাপদের ভাষা হচ্ছে বঙ্গকামরূপী। যদি পরীক্ষায় আসে যে চর্যাপদের ভাষা বঙ্গকামরূপী বলেছেন কে, তাহলে বলবো আমরা উত্তর হবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। অথবা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মধ্যে চর্যাপদের ভাষা কি, তাহলে বলবো হচ্ছে বঙ্গকামরূপী। চর্যাপদের ভাষা বাংলা প্রথম প্রমাণ করেন হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এই চর্যাপদের ভাষা যে বাংলা, এটা প্রমাণ করেন আমাদের ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। কেননা নেপালের রাজগ্রন্থশালায় যখন এই চর্যাপদ আবিষ্কৃত হয়, তখন কিন্তু আমরা বাংলা বললে তারা আমাদেরকে সেই পদগুলো দিয়ে দেয়নি, আমাদেরকে অনেক খাটকর পোহাতে হয়েছে। এবং এই ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি একজন ভাষাতাত্ত্বিক, তিনি গিয়ে প্রমাণ করে, ভাষা বিশ্লেষণের মাধ্যমে প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন যে চর্যাপদের ভাষা হচ্ছে বাংলা। এই জন্যই চর্যাপদের ভাষাকে আমরা বাংলা প্রমাণ করে আমরা এটা নিয়ে এসেছি। চর্যাপদের টিকাকার হচ্ছে মুনি দত্ত। পরীক্ষায় আসতে পারে যে চর্যাপদের টিকাকারের নাম কি। চর্যাপদের টিকাকার হচ্ছেন মুনি দত্ত। তিনি 11 সংখ্যক পদের ব্যাখ্যা করে দেননি। এই টিকাকার 11 সংখ্যক পদটির টিকা তিনি দেননি। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের বিখ্যাত গ্রন্থ হচ্ছে ODBL, সংক্ষেপে অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এটাকে সংক্ষেপে বলা হচ্ছে ODBL। ODBL এই নামক বিখ্যাত গ্রন্থে, এই গ্রন্থটা আবার প্রকাশিত হচ্ছে 1926 সালে। এই গ্রন্থে তিনি চর্যাপদের ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেন। তাহলে আমরা বলবো যে চর্যাপদের ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেন হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। কোন গ্রন্থে? ODBL বা অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এই গ্রন্থটি কত সালে প্রকাশিত? যে কোনোভাবে যদি ঘুরিয়ে ফিরে প্রশ্নটি আসে, তাহলে আমরা আশা করব বন্ধুরা আপনারা উত্তর করতে পারবেন। 1926 সালে এই গ্রন্থটি প্রকাশিত হয়। 1927 সালে, আমরা সালটা একটু মার্ক করে দিই, যে 1927 সালে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চর্যাপদের ধর্মমত নিয়ে আলোচনা করেন। চর্যাপদের ধর্মমত নিয়ে আলোচনা করেন হচ্ছে আমাদের এই শহীদুল্লাহ সাহেব, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি চর্যাপদের ধর্মমত নিয়ে আলোচনা করেন কত সালে? 1927 সালে। মুনিদত্তের টিকার আবিষ্কার করেন হচ্ছে কীর্তিচন্দ্র। এই চর্যাপদগুলোর যে টিকা লিখে গিয়েছিলেন আমাদের মুনিদত্ত, তার এই টিকাগুলো পরবর্তীতে আবিষ্কার করেন হচ্ছে কীর্তিচন্দ্র। এবং 1938 খ্রিস্টাব্দে ডক্টর প্রবোধচন্দ্র বাগচি চর্যাপদের তিব্বতী অনুবাদ আবিষ্কার করেন। এবং এই চর্যাপদের তিব্বতী অনুবাদ আবিষ্কার করেন হচ্ছে ডক্টর প্রবোধচন্দ্র বাগচি। এরপর আমরা দেখি হচ্ছে আধুনিক ছন্দবিচারে চর্যাপদ। আধুনিক ছন্দবিচারে চর্যাপদ হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এবং কোন মাত্রাবৃত্ত? হচ্ছে পয়ার মাত্রাবৃত্ত ছন্দে রচিত। পরীক্ষায় প্রশ্ন যেভাবে ঘুরিয়ে ফিরে আসুক, ছন্দের নাম হচ্ছে পয়ার মাত্রাবৃত্ত ছন্দ। যদি পয়ার না থাকে তাহলে শুধু মাত্রাবৃত্ত ছন্দে রচিত দিতে হবে। চর্যাপদের বিভিন্ন নাম রয়েছে, চর্যাপদকে বিভিন্ন নামে ডাকা হয়। চর্যা গীতিকোষ, দোহাকোষ, চর্যাচর্য বিনিশ্চয়, চর্যা গীতিকা। চর্যাপদে 5টি ভাষার মিশ্রণ রয়েছে। চর্যাপদে কতগুলো ভাষার মিশ্রণ রয়েছে? 5টি ভাষার মিশ্রণ রয়েছে। সেগুলো কি কি ভাষা? বাংলা, হিন্দি, মৈথিলি, অসমিয়া এবং উড়িয়া। এই 5টি ভাষার মিশ্রণ রয়েছে হচ্ছে চর্যাপদে। চর্যাপদে মোট প্রবাদ বাক্য হচ্ছে 6টি। চর্যাপদে কতটি প্রবাদ বাক্য পাওয়া যায়? প্রবাদ বাক্য হচ্ছে 6টি। চর্যাপদের ইংরেজি অনুবাদক মিস্টিক পোয়েট্রি অফ বাংলাদেশ এর অনুবাদক হাসনা জসিমউদ্দিন। মিস্টিক
পোয়েট্রি অফ বাংলাদেশ, এটার ইংরেজি অনুবাদ, সম্প্রতি ইংরেজি অনুবাদ প্রকাশিত হয়। গ্রন্থটি প্রকাশ করেন আনন্দ প্রকাশন, দিল্লি থেকে 2017 সালের মার্চ মাসে। শিক্ষার্থীরা, তাহলে আমরা বুঝতে পেরেছি যে বাংলা সাহিত্যের যে আদিতম নিদর্শন চর্যাপদ, তার বিভিন্ন ছোট ছোট প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, এবং বাংলা বিসিএস এর প্রিলিমিনারিতে বাংলা সাহিত্যের প্রাচীন ও মধ্যযুগ থেকে 5 নম্বরের প্রশ্ন থাকে। সিলেবাস দেওয়া আছে, উল্লেখ আছে 5 নম্বরের। তাহলে এই বিষয়গুলো, প্রাচীন মধ্যযুগের এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খ আমরা আলোচনা করার চেষ্টা করেছি আজকের এই পর্বে। আমরা পরবর্তী পর্বে আরও বিস্তারিত সম্পূর্ণটা আলোচনা করার চেষ্টা করব। তাহলে আমরা আশা করব শিক্ষার্থীরা এই ক্লাসটা বুঝতে পেরেছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে আপডেট চলে যায়।